নমস্কার, সাহিত্যিক গল্প ভাণ্ডারে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বরদা কাহিনী নীলকর গল্প। গল্পের কথক পাল বন্দ্যোপাধ্যায়, গল্পের সূত্রধার আমি সৌমদ্বীপ। শুরু হচ্ছে নীলকর। সেদিন সন্ধ্যার পর মাত্র 3জন সদস্য ক্লাবে উপস্থিত ছিলাম। আমি, বড়দা এবং একজন নতুন সদস্য হিরণময়বাবু। ইনি সম্প্রতি সিগারেট ফ্যাক্টরিতে চাকরি লইয়া এখানে আসিয়াছেন। সন্ধ্যা কাটাইবার জন্য ক্লাবের সদস্য হইয়াছেন। বেশ মিশুক ও রসিক লোক। ফাল্গুন মাস, খোলা জানালা দিয়া বাতাস আসিয়া টেবিলের উপরে পাট করা খবরের কাগজখানেককে চঞ্চল করিয়া তুলিয়াছে। মাথার উপর বিদ্যুৎ বাটিটা প্রখরভাবে জ্বলিতেছে। আমরা 2-4টা অনাবশ্যক কথা বলিয়া নীরব হইয়া পড়িয়াছি। বড়দা কড়িকাঠের দিকে তন্ময় চক্ষু তুলিয়া বোধ করি নতুন ভৌতিক গল্প উদ্ভাবন করিতেছেন। হিরণময়বাবু লম্বা একটা হোল্ডারে সিগারেট জুড়িয়া টানিতেছেন এবং থাকিয়া থাকিয়া বড়দার দিকে কটাক্ষপাত করিতেছেন। আমি ভাবিতেছি। হঠাৎ হিরণময়বাবু বলিলেন, বড়দাবাবু, আপনি নাকি ভূত দেখেছেন? চমকিয়া মুখ তুলিলাম। বড়দাকে এই প্রশ্ন করা আর পাগলকে শাকনাড়িতে বারণ করা একই কথা। হিরণময়বাবুর নতুন লোক বড়দাকে এখনো ভালো করিয়া চেনেন নাই। আমি সন্ত্রস্ত হইয়া উঠিলাম। বড়দা কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া তন্ময় দৃষ্টিতে হিরণময়বাবুর পানে চাহিল এবং ঠিক এই সময় বিদ্যুৎবাতি নিভিয়া ঘর অন্ধকার হইয়া গেল। অতর্কিত ঘটনায় হিরণময়বাবু হেঁচকি তোলার মতো একটা শব্দ করিলেন। হিরণময়বাবুর প্রশ্নের সঙ্গে আলো নিভিয়া যাওয়ার কোনো অনৈসর্গিক সংযোগ আছে তাহা মনে করিবার কোনো কারণ নাই। কিছুদিন হইতে এই ব্যাপার ঘটিতেছিল। হঠাৎ আলো নিভিয়া সমস্ত পাড়াটাই নিরালোক হইয়া যাইতেছিল। বৈদ্যুতিক কর্তালা বলিতেছিলেন লাইনের দোষ হইয়াছে, কিন্তু দোষ ধরিতে পারিতেছিলেন না। আজও তাহাই হইয়াছে। আধ ঘন্টার মধ্যে আলো জ্বলিবে না। অন্ধকারে বসিয়া আছি। প্রথম কথা কহিল বড়দা। তাহার কণ্ঠস্বরে বেশ একটু পরিতৃপ্তির সুর ধরা পড়িল, যেন তাহার গল্পের পরিবেশ রচনার জন্যই আলো নিভিয়া গিয়াছে। সে বলিল, ভূত আমি অনেক দেখেছি হিরণময়বাবু। দিশি ভূত, বিলিতি ভূত, ভালো মানুষ ভূত, দুর্দান্ত ভূত। মানুষ যেমন হরেক রকমের আছে, ভূতও তেমনি। কিন্তু গত পৌষ মাসে যে ভূতটাকে দেখেছিলাম, তার মতো অশ্লীল ভূত জীবনে দেখিনি। বড়দার গল্প ফাতিবার টেকনিক আমাদের জানা আছে। গোড়াতেই চমকপ্রদ একটা কথা বলিয়া শ্রোতাদের হতবুদ্ধি করিয়া দেয়। তারপর শ্রোতারা সামলাইবা উঠিবার আগেই গল্প শুরু করে। তখন আর তাহাকে থামাইবার উপায় থাকে না। উপরন্তু আজ হিরণময়বাবু অগ্নিতে ঘৃতাহুতি দিলেন। বলিলেন, অশ্লীল ভূত কীরকম? কাপড় চোপড় পরে না? বড়দা বলিল, ঠিক ওরকম নয়। ভূতকে অশ্লীল কেন বলছি তা বুঝতে গেলে গল্পটা শোনা দরকার। গত পৌষ মাসে আমি মজফ্ফরপুরে গিয়েছিলাম। গল্প আরম্ভ হইয়া গেল। অন্ধকারে হিরণময়বাবুর সিগারেটের অগ্নিবিন্দুটি থাকিয়া থাকিয়া স্ফুরিত হইতেছে। দক্ষিণা বাতাস খবরের কাগজ লইয়া ফরফর শব্দে খেলা করিতেছে। তাহার মধ্যে বড়দার নিরালম্ব কণ্ঠস্বর শুনিতে পাইতেছি। মজফ্ফরপুর জেলায় আমাদের সামান্য জমি জমা আছে। জায়গাটার নাম নীলমহল। আগে সাহেবরা নীলের চাষ করত। তারপর নীলের চাষ যখন উঠে গেল, তখন আমার ঠাকুরদা ওটা কিনেছিলেন। এখন সেখানে ধান হয়, আখ হয়, আমলিচুর বাগানও আছে। 2-4 ঘর প্রজা আছে।
আমাদের সাবেক নায়েব শিবসদয় দাস সেখান থেকে সম্পত্তি দেখাশোনা করেন। দাদা শীতকালে গিয়ে তদারক করে আসেন। এবছর দাদা লম্বে গনিয়ে বিছানায় শুলেন। কি করা যায়, ধান কাটার সময় আখও তৈরি হয়েছে, এ সময় মালিকদের একবার যাওয়া দরকার। শিবসদয় বাবু অবশ্য লোক ভালোই, বিপত্নিক নিঃসন্তান মানুষ, চুরিচামারি করেন না, কিন্তু সম্প্রতি তিনি তারই এবং অন্যান্য ব্যাপারে বেশি আসক্ত হয়ে পড়েছেন। কাজকর্ম ভালো দেখতে পারেন না, প্রজারা লুটে পুটে খায়। সুতরাং আমাকেই যেতে হলো। ছেলেবেলায় দু একবার নীলমহলে গিয়েছি, তারপর আর যাইনি। মুজফ্ফরপুর শহর থেকে 4-5 মাইল দূরে সাম্পানি নামে এক প্রকার বলদ টানা গাড়ি আছে, তাতেই চড়ে যেতে হয়। পৌষের মাঝামাঝি একদিন বিকেলবেলায় গিয়ে পৌঁছলাম। ওদিকে তখন প্রচণ্ড শীত পড়েছে। আগে খবর দিয়ে যায়নি, আগে খবর দিয়ে গেলে জমিদারির প্রকৃত স্বরূপ দেখা যায় না, কর্মচারী ধোঁকার টাটি তৈরি করে রাখে। গিয়ে দেখি কাছারি বাড়ির সামনে তক্তপোষ পেতে শিবসদয়বাবু রোদ্দুরে বসে বৃহত্তন্ত্রসার পড়ছেন। তার সামনে একটা কলসি তাড়ি, রোদ্দুরে তাড়ি গেঁজিয়ে কলসির গা বেয়ে ফেনা গড়িয়ে পড়ছে। আমাকে দেখে শিবসদয় বড়ই অপ্রতিভ হয়ে পড়লেন। তারপরে সে পায়ের ধুলো নিলেন। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু আমি মালিক, তার ওপর ব্রাহ্মণ। পায়ের ধুলো নিয়ে আমতা আমতা করে বললেন, আগে খবর দিলেন না কেন? খবর পেলে আমি স্টেশনে গিয়ে। মনে মনে ভাবলাম, খবর দিলে তাড়ির কলসি দেখতে পেতাম না। ন্যাকা সেজে বললাম, দাদা আসতে পারলেন না? তার কোমরে বাত হয়েছে। হঠাৎ আমার আশা স্থির হলো। তারপর কলসির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, ওটা কি? শিবসদয় এতক্ষণে সামলে নিয়েছেন, বললেন, আগে তালের রস, শীতটা চেপে পড়েছে, এই সময় তালের রসে শরীর গরম থাকে, একটু হবে নাকি? বললাম না, অনেকদিন বেহারে আছি, কিন্তু তারই এখনো ধরিনি। আমার জন্য বরং একটু চায়ের ব্যবস্থা করুন। শিবসদয় হলদর বলে হাঁক দিলেন। হলধর! কাছারি বাড়ির পিছন দিক থেকে হলদর এসে আমাকে দেখে তাড়াতাড়ি আমার পায়ের কাছে মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করল। হলদরকে চিনি, মাঝে মাঝে ধান বিক্রি টাকা নিয়ে মঙ্গেরে আসে। বুড়ো লোক, যাতে কাহার কিংবা ধানুক, চোখ দুটো ভারী ধূর্ত। কাছারিতে চাকরের কাজ করে আর বিনা খাজনায় 2-3 বিঘে জমি চাষ করে। শিবসদয় বললেন, ছোটবাবুর জন্যে চা আর জলখাবার তৈরি কর। হলদর বলল, চা জল খাবার? আজ্ঞে, তা আমি কবুতরীকে এক্ষুনি ডেকে আনছি, সে সব জানে। হলদর ব্যস্ত সমস্ত হয়ে বাইরে চলে গেল, বোধহয় গ্রামে গেল। আমি জিজ্ঞেস করলাম, কবুতরী কে? শিবসদয় একটু থমকে বললেন, কবুতরি হলধরের নাতনি। শিবসদয় আমাকে কাছারিতে নিয়ে গিয়ে বসলেন। কাছারি পাকা বাড়ি নয়, পাশাপাশি 3টে মেটে ঘর, সামনে টানা বারান্দা, মাথায় খড়ের চাল, ভিত বেশ উঁচু, কিন্তু অনাদরে অবহেলায় মাটি খসে খসে পড়ছে। চালের অবস্থাও তথবৈচ, কতদিন ছাওয়া হয়নি তার ঠিক নেই। 3টে ঘরের একটাতে দপ্তর, মাঝের ঘরটা শিবসদয়বাবুর শোয়ার ঘর, তার পাশে রান্নাঘর। 3টে ঘরের অবস্থাই সমান, মেঝেয় ধুলো উঠছে, চালে ফুটো। শিবসদয়ের উপর মনটা বিরক্ত হয়ে উঠল। তাড়ি খেয়ে খেয়ে লোকটা একেবারে অপদার্থ হয়ে পড়েছে। নেহাত পুরনো চাকর, নইলে দূর করে দিতাম। শিবসদয় বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। কাঁচুমাচু হয়ে বললেন, আমার বড় চুপ হয়ে গেছে, আপনি আসবেন জানলে সব ফিটফাট করে রাখতাম। নিজের জন্য কে এত করে? যা হোক, এবার ধান কাটা হলেই চালটা ছাইয়ে ফেলবো। মনটা একটু নরম হলো। কাছারি থেকে নেমে বললাম, চায়ের দেরি আছে, আমি ততক্ষণ চারিদিক ঘুরে দেখি। ছেলেবেলায় দেখেছি, ভালো মনে নেই। শিবসদয় বললেন, চলুন আমি দেখাচ্ছি। দুজনে বেরুলাম। 70-80 বিঘে
চাষের জমি, তার মাঝখানে বিঘে চারেক উঁচু জায়গা, এদেশে বলে ভিট জমি। এই উঁচু জায়গাটার ওপর আমাদের কাছারি। আগে এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল। মাঝখানে মস্ত একটা পুকুর। এই পুকুরে নীলের ঝাড় পচিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার কড়ায় সেদ্ধ করে নীলের কাঁধ বার করত। এখন পুকুর মজে গেছে। যেটুকু জল আছে তা পদ্ম আর কলমির দামে ভরা। পুকুরের উঁচু পাড়ের একধারে সারি সারি সাহেবদের কুঠি ছিল, এখন ইটের স্তূপ। পুকুরের আরেক পাড়ে কাতার দিয়ে এক সারি বিরাট উনুন। উনুনের গাঁথনি পাকা, তাদের উপরে এখনও কয়েকটা লোহার কড়া বসানো রয়েছে। এইসব কড়ায় নীল সেদ্ধ হতো। এখন মরচে ধরে ফুটো হয়ে গেছে, তবু আছে। সাহেবরা যেমন রেখে গিয়েছিল তেমনি পড়ে আছে। এই চারদিকে ভগ্নস্তূপের চারিদিকে ঝোপঝাড় জন্মেছে, বড় বড় গাছ গজিয়েছে। একটা বিশাল সূচিপূর্ণ ঝাউ গাছ হাত পা মেলে পুকুরের ঈশান কোণটাকে আড়াল করে রেখেছে। বাইরের দিকে দৃষ্টি ফেরালে মনে হয় সবুজ সমুদ্রের মাঝখানে পাথুরে দ্বীপের ওপর আমরা দাঁড়িয়ে আছি। ধানের ক্ষেত, আখের ক্ষেত, আমলিচুর বাগান, বিকেলবেলায় পড়ন্ত রৌদ্রে তার উপর বাতাসের ঢেউ খেলে যাচ্ছে। আমলিচুর বাগানের কোলে প্রজাদের গ্রাম। মোট 20-25টা খড়ে ছাওয়া কুঁড়ে ঘর, বড় সুন্দর দেখতে। কিন্তু দেখতে যতই সুন্দর হোক, ওখানকার আবহাওয়া ভালো নয়। ঘুরে বেড়াতে বেড়াতে নিজের আগোচরেই একটা কাঁটা আমার মনে বিদ্ধে লাগলো। কোথায় যেন একটা বিকৃত পচা অশুচিতা লুকিয়ে আছে, ঢাকা নর্দমার চাপা দুর্গন্ধের মতো। নীলকর সাহেবরা শুধু অত্যাচারী ছিল না, পাপী ছিল। এমন পাপ নেই যে তারা করতো না। তাদের পাপের ছাপ যেন এখনও জায়গা থেকে মুছে যায়নি। মনে পড়ল, দাদা বলেছিলেন নীলমহলের বাতাসে ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ আছে। ওখানে বেশি দিন থাকলে মানুষ অধঃপাতে যায়, অমানুষ হয়ে যায়। ফিরে আসতে আসতে হঠাৎ চোখে পড়ল ঝাউ গাছটার আড়ালের একটা পাকা ঘর। আঙুল দেখিয়ে প্রশ্ন করলাম, ওটা কি? শিবসদয় বললেন, ওটা কোদ ঘর। কোত ঘর? সে কাকে বলে? নীলকরদের আমলের ঘর। প্রজারা বজ্জাতি করলে সাহেবরা তাদের ধরে এনে এই কোদ ঘরে বন্ধ করে রাখত। খুব মজবুত ঘর গড়েছিল, যেন লক্ষিন্দরের লোহার ঘর। চলুন তো দেখি। গিয়ে দেখি ঝাউ গাছের আওতা একটা ছোট্ট ঘর। খুব উঁচু নয়, বেটে নিরেট চৌকস, জগদ্দল পাথরের মতো মজবুত ঘর। 24 ইঞ্চি চওড়া দেওয়াল, মোটা মোটা গরাদ লাগানো জানালার লোহার কবাট খোলা রয়েছে। দরজার লোহার কবাটও খোলা। দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইট কাঠ দরজা জানলা কিছুই নষ্ট হয়নি। 60-70 বছর করে দিব্যি অটুট রয়েছে। মনে হলো কোঁত ঘর কিনা, তাই অটুট আছে। সাম্রাজ্য ভেঙে পড়ে, তার জায়গায় অন্য শাসনতন্ত্র আসে, কিন্তু কারাগার ঠিক খাড়া থাকে। মানুষ যখন সমাজ গড়েছিল তখন কারাগারও করেছিল। যতদিন একটা আছে ততদিন অন্যটাও থাকবে। দোরের কাছে গিয়ে ভেতরে উঁকি মারলাম। মেঝে শান বাঁধানো, দেওয়ালের চুনকাম এখনো বোঝা যায়। আমি শিবসদয়কে বললাম, ঘরটা তো বেশ ভালো অবস্থাতেই আছে, ব্যবহার করেন না কেন? দরজা জানলা কি জাম হয়ে গেছে? শিবসদয় আজ্ঞে বলে থেমে গেলেন। আমি দরজার কবাট ধরে টানলাম। মরচে ধরা হাঁসকলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো বটে, কিন্তু বেশ খানিকটা নড়ল। আমি শিবসদয়ের পানে তাকালাম। তিনি উৎকণ্ঠিতভাবে বললেন, সন্ধে হয়ে গেল, চলুন এবার ফেরা যাক। সূর্যাস্ত হয়েছে কি হয়নি, কিন্তু ঝাউতলায় ঘোর ঘোর হয়ে এসেছে। কাছারি বাড়ি এখান থেকে বড়জোর 100 গজ। আমি দরজা ছেড়ে পা বাড়ালাম। ঠিক এই সময় আমার কানের সামনে কে যেন খিস খিস শব্দ করে হেসে উঠল। আমি চমকে ফিরে তাকালাম, কেউ নেই। উপর দিকে চোখ তুলে দেখলাম
ঝাউ গাছের ডালগুলো একটা দমকা হাওয়া লেগে নড়ে উঠেছে, তারই শব্দ। কিন্তু ঠিক মনে হলো যেন চাপা গলার হাসি। পুকুরের পাড় দিয়ে অর্ধেক পথ এসেছি। শিবসদা একটু কেশে কেশে বললেন, কোদঘরের জানলা দরজা বন্ধ করা যায়, কিন্তু বন্ধ থাকে না, আপনা আপনিই খুলে যায়। তার মানে? আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। শিবসদায় বললেন, সেই জন্যই ঘরটা ব্যবহার করা যায় না, ওতে সাহেব থাকে। সাহেব থাকে? কোন সাহেব? আগে আছে একজন। শিবসদা একবার ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন, বললেন, এখন চলুন, রাত্রে বলবো। একটু বিরক্ত হলাম। লোকটা কি আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে চায় নাকি? পীরের কাছে মামদোবাজি? যাই হোক, কাছারিতে ফিরে এসে দেখলাম তক্তপোষের ওপর কম্বল পাতা, তার ওপর ফরাশ, তার ওপর মোটা তাকিয়া। গদিয়ান হয়ে বসলাম। পশ্চিম আকাশে তখনও ভাইস আলো রয়েছে, কিন্তু বাতাস ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। শিবসদয় ঘরে গিয়ে বালাপোষ গায়ে জড়িয়ে চৌকির কোণে এসে বসলেন। বোধহয় এই ফাঁকে শরীর গরম করা সঞ্জীবনী সুধা সেবন করে এলেন। এই সময় একটা মেয়ে রান্নাঘর থেকে নেমে এলো, দুহাতে বড় কাঁসার থালার উপর চায়ের পেয়ালার জলখাবারের রেকাবি নিয়ে। চলনের ভঙ্গিতে বেশ একটু ঠমক আছে, হিন্দিতে যাকে বলে ল্যাচক। উচক্কা বয়স, নিটোল পুরন্ত গড়ন, গায়ের রং ময়লা বটে, মুখখানাও সুন্দর বলা চলে না। পুরু ঠোঁট, চোয়ালের হাড় চওড়া, চোখের দৃষ্টি নরম নয়, কিন্তু সব মিলিয়ে একটা দুরন্ত আকর্ষণ আছে। হলধরের নাতনি কবুতরি আমার সামনে থালা রেখে আমার মুখের পানে চেয়ে হাসল। সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। সহজ ঘনিষ্ঠ প্রগল্ভতার সুরে বললে, ছোট মালিককে এই প্রথম দেখলাম। আমি উত্তর দিলাম না, শিবসদার দিকে তাকালাম। জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন না? শিবসদা অস্পষ্ট হয়ে বললেন, আমি খাই না। কবুতরি আমার সামনে দাঁড়িয়ে ছিল, বলল, ছোট মালিক দেখুন না চায়ে মিষ্টি হয়েছে কিনা। আমি চাই চুমুক দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরি তবু দাঁড়িয়ে রইল। আমি তার দিকে একবার তাকালাম। সে আমার পানে অপলক চোখ মেলে চেয়ে আছে। শিবসদা তার দিকে না তাকিয়ে একটু অপ্রসন্ন স্বরে বললেন, কবুতরি, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নাও। বাবু ক্লান্ত হয়ে এসছেন, সকাল সকাল খেয়ে শুয়ে পড়বেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার রান্না কি কবুতরি করে? হ্যাঁ। ওর ঘরে কে কে আছে? একটু চুপ করে থেকে শিবসদায় ম্রিয়মাণ স্বরে বললেন, ও হলধরের কাছেই থাকে। একটা স্বামী ছিল, বছরখানেক আগে ওকে ত্যাগ করে চলে গেছে। শিবসদার দিকে ভালো করে চেয়ে দেখলাম, এতক্ষণে যা চোখে পড়েনি হঠাৎ তাই দেখতে পেলাম। তার শীর্ণ চেহারা, নিষ্প্রভ চোখ, ঝুলে পড়া আলগা ঠোঁট, তার সাম্প্রতিক জীবনের সম্পূর্ণ ইতিহাস যেন সেই মুখে লেখা রয়েছে। বুড়ো বয়সে তিনি শুধু তালরসেরই রসিক হননি, অন্য রসেও মজেছেন। পরকীয়া রস। কবুতরি ছোট ঘরের শৈরিনী মেয়ে, সে তাকে গ্রাস করেছে। কিন্তু কবুতরি শিকারী মেয়ে, বড় শিকার সামনে পেয়ে সে ছোট শিকারের পানে তাকাবে কেন? কবুতরির ভাবভঙ্গি থেকে শিবসদা তা বুঝতে পেরেছেন, তাই তার মনে দুঃখ নেই। অথচ বয়স যখন কম ছিল, শিবসদা তখন সচ্চরিত্র ছিলেন। লেখাপড়া বেশি না জানলেও মনটা ভদ্র ছিল। 5 বছর আগে পর্যন্ত তিনি আমাদের মঙ্গিরের জমি জমা দেখতেন। কাজকর্মে দক্ষতা ছিল, অবৈধ লাভের লোভ ছিল না। আর আজ নীলমহলের এসে তারই অবস্থা। এটা কি স্থান মাহাত্মা? ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ তার রক্ত দূষিত করে দিয়েছে। চা জল খাবার শেষ করে বললাম, চলুন ভেতরে গিয়ে বসা যাক, বাইরে হাত পা ঠান্ডা হয়ে আসছে। হলধর ঘরে ঘরে লণ্ঠন জ্বেলে দিয়েছে। আমরা দপ্তরের মেঝে ও পাতা গদির ওপর দিয়ে বসলাম। শিবসদায় মৎস্যভঙ্গ হয়ে আছেন, মাঝে মাঝে চোখ বেঁকিয়ে আমার পানে চাইছেন।
বোধহয় বোঝবার চেষ্টা করছেন কবুতরির দিকে কতটা আকৃষ্ট হয়েছি। জিজ্ঞেস করলাম, রাত্রে শোবার ব্যবস্থা কীরকম? আমার সঙ্গে লেপ বিছানো সব আছে? শিবসদায় বললেন, শোবার ঘরে আপনার বিছানা পেতে দিয়েছি, আমি এই গদির ওপরেই রাতটা কাটিয়ে দেব। সিগারেট ধরিয়ে তাকিয়ে ঠেস দিয়ে বসলাম। একটু বসুন, আমি রান্নার খবরটা নিয়ে আসি। বলে শিবসদায় উঠে গেলেন। মিনিট পাঁচেক পর আবার ফিরে এসে বললেন, এবার শুনুন সাহেবের কথা, আমারও শোনা কথা। হলধর আর গায়ের 5 জন মুখে যা শুনেছে তাই বলছি। 80-90 বছর আগেকার ঘটনা। তখন নীলকর সাহেবদের ব্যবসা গুটিয়ে আসছে। জার্মানির কারখানায় নীল তৈরি হয়েছে। সেই সময় এখানে যেসব সাহেব থাকতো তাদের মধ্যে একটা ছোঁড়া ছিল ভয়ঙ্কর বাজি। এখানকার নীল চাষিরা তার নাম দিয়েছিল বিল্লি সাহেব। প্রজারা কিছু করলে তাদের ধরে এনে হাসতে হাসতে যেসব যন্ত্রণা দিত তা শুনলে এখানে গা শিউরে ওঠে। গ্রীষ্মকালে হাত পা বেঁধে রোদ্দুরে সারাদিন ফেলে রেখে দিত। শীতের রাত্রিরে পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড় করিয়ে রাখত। আঙুলের নখের উপর পেরেক ঢুকে দিত। আর কম বয়সী মেয়ে মানুষ দেখলে তো রক্ষেই নেই। অন্য সাহেবরা দরকার হলে প্রজাদের উপর অত্যাচার করত, ধরে এনে কোদ ঘরে বন্ধ করে রাখত। কিন্তু বিল্লি সাহেবের তুলনায় সে কিছুই না। বিল্লি সাহেব রোজ নতুন নতুন যন্ত্রণা দেবার ফন্দি বার করত। অন্য সাহেবরা তাকে সামলাবার চেষ্টা করত, কিন্তু পেরে উঠত না। একবার একটা প্রজা দাদনের টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল। সাহেব তার সমস্ত বউকে ধরে এনে কোদ ঘরে বন্ধ করে রেখেছিল। বউটার উপর অত্যাচার করার মতলব তাদের ছিল না, প্রজাটাকে জব্দ করাই ছিল উদ্দেশ্য। কিন্তু বিল্লি সাহেব মনে মনে অন্য কোনো দুপুর রাত্রে অন্য সাহেবরা যখন ঘুমিয়ে পড়েছেন তখন সে কোদ ঘরের তালা খুলে ঘরে ঢুকলো। বউটার কাছে কোনো ছোড়াছুড়ি ছিল না, তার হাতে ছিল ভারী ভারী তরবারি। এদেশে যাকে বলে তন্ত্র, তাই দিয়ে সে মারল বিল্লি সাহেবের রক্ত। সাহেব সেইখানে পড়ে মরে গেল, বউটা পালালো। অন্য সাহেবরা জেগে উঠেছিল, তারা ব্যাপার দেখে ভয় পেয়ে গেল। তখন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ বেরিয়েছে, লং সাহেব তার তর্জমা করে জেলে গেছে। এই সময় যদি এই ব্যাপারটা জানাজানি হয় তাহলে আর রক্ষে থাকবে না। সাহেবরা সেই রাত্রেই কোটঘরের মেঝে খুঁড়ে বিল্লি সাহেবকে কবর দিল। তারপর মেঝে আবার শান বাঁধিয়ে ফেলল, বাইরে লুটিয়ে দিল বিল্লি সাহেব দেশে ফিরে গেছে। এই ঘটনা 2-3 বছরের মধ্যেই নীলের ব্যবসা উঠে গেল। সাহেবরা জমিদারি বিক্রি করে দেশে চলে গেল। আপনার ঠাকুরদা কিনলেন। কোদঘরটা সেই থেকে পড়ে আছে। শুনেছি গোড়ায় পিঠে ঘরটাকে গুদাম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু মুশকিল হলো এই যে দরজা জানলা বন্ধ রাখা যায় না, যতবার বন্ধ করা হয় ততবার এমনকি দরজায় তালা লাগালেও ফল হয় না, তালা আপনা আপনি খুলে যায়। তাই সকলের বিশ্বাস বিল্লি সাহেব ওখানেই আছে। শিবসদা চুপ করলেন। আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, বিল্লি সাহেবের ভূতকে কি কেউ দেখেছে? হাঁকে না, কেউ কিছু দেখেনি। আপনিও দেখেননি? না, কিন্তু অনুভব করেছি একটা দুষ্ট প্রেতাত্মা আছে। বলে শিবসদা চকিতে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন। আপনি প্রেতাত্মা বিশ্বাস করেন? মানে ভূত মানেন? আগে সে কি কথা, প্রেতাত্মায় বিশ্বাস করব না? আত্মা যদি থাকে প্রেতাত্মাও আছে। তা বটে, যারা আত্মার অস্তিত্বই বিশ্বাস করে না তাদের কাছে যুক্তির কোনো মূল্যই নেই। কিন্তু বিশ্বাসের একটা মূল্য আছে। মুদঘরের ব্যাপারটা হয়তো একেবারে বুঝলু কি না। ভূত প্রেত সম্বন্ধে আমার একটু কৌতূহল আছে, ভাবলাম ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে হবে। বিল্লি সাহেব যদি সত্যি থাকে, অজ্ঞ চাষাবশ অলিক কুসংস্কার না হয়, তাহলে সেটা জানা দরকার। রাত্রি 8টার মধ্যে খাওয়া সেরে নিলাম। রান্না বেশি নয়, ফুলকা রুটির সঙ্গে বেগুন পোড়া, হিং দিয়ে ঘন অরহর ডাল, মাংস, পুদিনার চাটনি আর ক্ষীর। মাংস কোথায় পেলো কে জানে, হয়তো আমার জন্যই পাঁটা কেটেছিল। কিন্তু কবুতরই মাংসটা রেঁধেছিল বড় ভালো। এ দিশি রান্না,
একটু ঝাল বেশি, তার সঙ্গে আদা পেঁয়াজ রসুন বাটা আর আস্ত গোলমরিচ। খাওয়া একটু বেশি হয়ে গেল। খেয়ে উঠেই আঁচাতেই শীত ধরে গেল, আর বসলাম না, একেবারে শোয়ার ঘরে গেলাম। শিবসদাও সঙ্গে সঙ্গে এলেন। আমি সঙ্গে একটা ইলেকট্রিক টর্চ এনেছিলাম, সেটা সুটকেস থেকে বার করে আলিশের পাশে রাখলাম। তারপর বিছানায় বসে একটা সিগারেট বার করলাম। ঠান্ডায় আঙুলগুলো কালিয়ে গেছে, হাড়ে কাঁপুনি ধরছে। শিবসদা আমার অবস্থা দেখে একটু কেশে বললেন, এখানকার ঠান্ডা আপনার অভ্যেস নেই, লেপে শীত ভাঙবে না। কিন্তু যদি এক পেয়ালা গরম তালের রস খেয়ে শোন, তাহলে আর শীত করবে না। একটু কড়া সুরেই বললাম, না। তারপর সিগারেট ধরিয়ে বললাম, আপনি শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার খাতাপত্র দেখব। শিবসদা আর কিছু বললেন না, আস্তে আস্তে দরজা ভিজিয়ে চলে গেলেন। আমিও আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। নানা রকম চিন্তা মনে আসছে। শিবসদা আমাকে তাড়ি ধরাবার চেষ্টা করছেন, কবুতরি চেষ্টা করছে বড় শিকার ধরবার। যদি বেশি দিন এখানে থাকি আমার মনের অবস্থাটা কীরকম হবে। বিল্লি সাহেব, নীলকর সাহেবগুলো কি শয়তানি ছিল। লেপের মধ্যে শরীর গরম হয়ে আসছে। সিগারেট শেষ করে চোখ বুজে শুয়ে আছি। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, তবু একটু তন্দ্রা আসছে। হঠাৎ চোখ খুলে গেল, দেখি কবুতরি বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কমানো লণ্ঠনের অস্পষ্ট আলোয় তাকে দেখে আমার যেন দম বন্ধ হয়ে এলো। কখন নিঃশব্দে ঘরে ঢুকেছে জানতে পারিনি। আমি চোখ খুলেছি দেখে কবুতরি আমার মুখের কাছে ঝুঁকে চাপা গলায় বলল, ছোট মালিক, আপনি জেগে আছেন? আপনার পাটা টিপে দিই। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। না, দরকার নেই, তুমি যাও। কবুতরি মোটেই অপ্রস্তুত হলো না, সহজভাবে বলল, আচ্ছা, কাল ভোরে আমি আপনার জন্য চা তৈরি করে আনবো, এখন ঘুমিয়ে পড়ুন। সে ছায়ার মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর উঠে দরজা বন্ধ করতে গেলাম। দরজায় হুড়কো থাকবার কথা, কিন্তু হুড়কো নেই। বাইরে আক্রমণ থেকে আত্মরক্ষারও কোনো উপায় নেই। দরজাটা ভালো করে চেপে দিয়ে এসে শুলাম। আমি সাধু সন্ন্যাসী নই, আবার লুইচ্চা লম্পটও নই। নিজেকে ভদ্রলোক বলে মনে করি। 35 বছর বয়স হয়েছে। জীবনে প্রলোভন এসেছে, কিন্তু প্রলোভন যে এমন দুর্নিবার হতে পারে তা কখনো কল্পনা করিনি। মনের মধ্যে যেসব চিন্তা আসতে লাগলো সেগুলোকে ভদ্র চিন্তা বলে পারি না। সঙ্গে সঙ্গে কবুতরির ওপর রাগও হতে লাগলো। রাগ হতে লাগলো তার চুম্বকের মতো আকর্ষণ করার শক্তির ওপর। ছোট লোকের মেয়ে, নির্লজ্জ নষ্ট মেয়ে মানুষ, পুরো স্যাংলা রক্তচোষা শূর্পণখার জাত। কণ্টক শয্যায় এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো একেবারে শেষ রাত্রে। দেখি লেপের মধ্যে ঠান্ডায় জমে গেছি। বাইরে একটা হাড় কাঁপানো হাওয়া উঠেছে। টর্চ জ্বেলে চারিদিকে ঘোরালাম। মাথার দিকে একটা ছোট জানলা আছে বটে, কিন্তু সেটা বন্ধ। দরজাও চাপা রয়েছে। মাটির দেওয়ালে আলো ফেললে দেখলাম কোথাও ফুটোফাটা আছে কিনা, কিন্তু নেই। তারপর টর্চের আলোয় গিয়ে পড়ল চালের নিচে। সেখানে একটা মস্ত ফুটো। শেষ রাত্রে হাওয়া সেই ফুটো দিয়েই ঢুকছে। নিরুপায় চালের ফুটো বন্ধ করা যাবে না। আগা পাঁচতলা লেবুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু হাড়ের কাঁপুনি গেল না। মনে হলো এই সময় শিবসদাবাবু তালের রস পেলে কাজ হতো। হাত ঘড়িটা দেখলাম, 5টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। এখনো সকাল হতে 1.5 ঘন্টা। গোটা 3 সিগারেট পরপর টানলাম, কিছু হলো না। এমন সময় দৌড় ঠেলে কবুতরি ঘরে ঢুকল। কবুতরি হেসে বলল, সিগারেটের গন্ধ পেয়ে বুঝলাম ছোট মালিকের ঘুম ভেঙেছে। বললাম, তুমি কি বাড়ি যাওনি? সে বলল, না, রান্না করে উনুনের পাশে শুয়ে রাত কাটিয়ে দিয়েছি, নইলে মালিকের চা তৈরি করতাম কি করে। চা শেষ করে পেয়ালা তার হাতে দিলাম। বললাম, আরেক পেয়ালা নিয়ে আসো। সে একগাল হেসে ছুটে চলে গেল। আশ্চর্য মেয়ে, কি অসম্ভব খাটতে পারে, শরীরে ক্লান্তি নেই। ভোরবেলা মালিকের চা তৈরি করে দেওয়ার জন্য
সারা রাত উনুনের পাশে শুয়ে থাকতে পারে, অথচ অন্যদিকে আবার দ্বিতীয় পেয়ালা চা এনে আমার হাত দিয়ে বলল, চাই রাত্রিরে ইঁটো বাসনগুলো এই বেলা মেজে ফেলি, দরকার হলে আমাকে ডাকবেন কিন্তু। ঘাড় বেঁকিয়ে হেসে কবুতরি চলে গেল। সেদিন বেলা 9টার সময় দপ্তরে গিয়ে বসলাম। শিবসদাকে বললাম, ও ঘরে আমি আর শোবো না, আজ থেকে আমার কোদ ঘরে আমার শোয়ার ব্যবস্থা করুন। শিবসদায় ঘাবড়ে গেলেন। কোদ ঘরে? কিন্তু আমি বললাম, কিন্তু কি? বিল্লি সাহেবের আশাতে আমি বোঝাপড়া করব, আপনার ভাবনা নেই। তারপর প্রায় সারাদিনটাই কাজকর্মে কেটে গেল। হিসেব নিকেশ, জমা খরচ, আম লিচুর বাগান জমা দেওয়ার ব্যবস্থা, ধান কাটা এবং বিক্রির ব্যবস্থা। প্রজারা খবর পেয়েছিল আমি এসেছি, তারা এসে সেলাম করে গেল। দুপুরবেলা খেয়ে দিয়ে আমার নতুন শোবার ঘর তদারক করতে গেলাম। দুপুরের আলোয় জায়গাটা মোটেই ভুতুরে বলে মনে হলো না। হলধর ঘরটা ঝেড়ে কুচে পরিষ্কার করে রেখেছে, একটা তক্তপোষ ঢুকিয়েছে। দেখে শুনে ফিরে এলাম। কোন ঘরে ভূতটাকে থাক, ছাদে ফুটো নেই। বিকেলবেলাটাও কাজকর্মে কাটলো। যত সন্ধ্যা হয়ে আসতে লাগলো, শিবসদা ততই শঙ্কিত হয়ে উঠতে লাগলেন। শেষ রাত্রে খেতে বসে বললেন, দেখুন আমার ভয় করছে, যদি কিছু ঘটে। বললাম, কিছু ঘটবে না, বরং এ ঘরে শুলেই নিউমোনিয়া ঘটাবার সম্ভাবনা আছে। কবুতরি পরিবেশন করছিল, খিলখিল করে হেসে উঠল। ও যখন থেকে শুনেছে আমি কোদ ঘরে শোবো, তখন থেকে ওর মুখে চোখে বিদ্যুৎ খেলছে। মনে মনে কি বুঝেছে কে জানে, হয়তো ভেবেছে। শিবসদা কটমট করে তাকিয়ে বললেন, মালিকের সামনে হাসছিস, তোর সহবত নেই? কবুতরি হাসি থামালো বটে, কিন্তু তার চোখে মুখে চাপা কৌতুক উপচে পড়তে লাগলো। রাত্রি 8:30টার সময় কাছারি বাড়ি থেকে বেরোলাম। কবুতরি দাঁড়িয়ে রইল। শিবসদা লণ্ঠন নিয়ে আমার আগে আগে চললেন। হলধর আরেকটা লণ্ঠন নিয়ে পিছনে চলল। কনকনে ঠান্ডা, কিন্তু হাওয়া নেই। কোদ ঘরে পৌঁছলাম। দরজা জানলা খোলা রয়েছে। ঘরে বোধহয় ধূপধুনো দিয়েছিল, এখন একটু গন্ধ লেগে আছে। তক্তপোষের ওপর বিছানা পাতা, লেপ বালিশ সব আছে। এক কোণে গেলাস ঢাকা জলের কুঁজো। হলধর ধূর্ত চোখে আমার পানে চেয়ে বলল, বাবু সব ঠিক আছে তো? টর্চ, সিগারেটের টিন, হাত ঘড়ি বালিশের পাশে রাখলাম। ঘরের চারিদিকে একবার তাকিয়ে বললাম, সব ঠিক আছে, তোমরা এবার যাও। জানালাটা আপাতত খোলা রাখলাম, পরে বন্ধ করব। দরজা ভেজিয়ে দিও যাও। শিবসদা একটু খুঁতখুত করলেন, তারপর লণ্ঠন নিয়ে বাইরে গেলেন। হলধর নিজের হাতে লণ্ঠনটা একটু উস্কে দিয়ে তক্তপোষের শিয়রের কাছে রাখলো। ধূর্ত চোখে আমার পানে চেয়ে ঘাড় হেলিয়ে যেন ইশারা করলো। তারপর ঘরের বাইরে গিয়ে লোহার দরজা ভেজিয়ে দিল। মরচে ধরা হাঁসকলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। জানলাটা খোলা, তার ভিতর দিয়ে চৌকস খানিকটা দৃশ্য দেখা যাচ্ছে। আমি কি জানলাটা পরীক্ষা করলাম। জানলায় ছিটকিনি আছে, ভিতর থেকে বন্ধ করা যায়। পাল্লা দুটো নেড়ে দেখলাম সচল আছে, দরকার হলে বন্ধ করা যাবে। ফিরে এসে বিছানায় বসলাম। তড়িবত করে সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলাম আলোটা আস্তে আস্তে নিভে আসছে। তেল ফুরিয়ে গেল নাকি? কিন্তু তা তো হওয়ার কথা নয়। সমস্ত রাত জ্বলবে বলে হলধর লণ্ঠনে তেল ভরে দিয়েছে, তবে আলোটা দপদপ করলো না। কমতে কমতে নীলই নিভে গেল, যেন কেউ কল ঘুরিয়ে নিভিয়ে দিলে। ঘর অন্ধকার। জানলা দিয়ে কেবল বাইরের ফিকে জ্যোৎস্না দেখা যাচ্ছে। আমি মনটাকে শক্ত করে নিয়ে আবার সিগারেট ধরাতে গেলাম। ক্যাচ করে একটা শব্দ হলো। চোখ তুলে দেখি লোহার দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তারপর কানের কাছে শুনতে পেলাম খিস খিস হিহি শব্দ। ধর্মড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হাসি কিন্তু বন্ধ হলো না। কানের কাছে খিস খিস শব্দ চলতে লাগলো। এবার আর ঝাউ পাতার শব্দগুলো ভুল করার উপায় নেই। একটা অসভ্য অশ্লীল হাসি। হাসি অনেক রকমের আছে,
কিন্তু এ হাসি সে ধরনের নয়। এ হাসির বর্ণনা করা বেশ শক্ত। এ হাসি শুনলে মনে হয় এর পিছনে অকথ্য নোংরামি লুকিয়ে আছে। যে হাসছে তার মনের পাঁক শ্রোতার গায়ে লেগে যায়। আমার গা ঘিনঘিন তো করলই, উপরন্ত শির দ্বারা শির করে উঠল। কতটা ভয়, কতটা ঘৃণা বলতে পারব না। তবে ভূত আছে, বিল্লি সাহেব চাষাদের অলিক কল্পনা নয়। ভূতের সঙ্গে গা শোকাশুকি আমার নতুন নয়। জানি ভয় পেলেই বিপদ। আমি জোর করে নিজেকে শক্ত করে নিলাম, তারপর সিগারেট ধরালাম। নিভে যাওয়া লণ্ঠনটা আবার জ্বালালাম। লোহার দরজা টেনে আবার বন্ধ করলাম। তারপর খোলা জানলাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। ইতিমধ্যে হাসি থেমে গিয়েছিল। বিছানায় এসে বসলাম। কিছুক্ষণ পরে আরেক রকমের শব্দ কানে আসতে লাগলো। এই শব্দ খুব মৃদু, যেন একটা কুকুর নিঃশ্বাস টেনে কি শুনছে আর ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বদ্ধ ঘরে সিগারেটের ধোঁয়া তাল পাকাচ্ছিল। হঠাৎ মনে হলো পেটটা সে গন্ধ শুকছে নাকি। হয়তো যখন বেঁচে ছিল খুব সিগারেট খেত। একটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির অতিরিক্ত ক্ষুধিত প্রেতাত্মা এখানে আছে সন্দেহ নেই। কিন্তু প্রেতাত্মাদের শরীর ধারণ করার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করবারও ক্ষমতা বেশি নেই। পাশ্চাত্য দেশে পল্টারজিস্ট নামে এক ধরনের বিদ্যেহত্যার কথা জানা গেছে, যারা শূন্য ঘরে বাসন কোসন ভাঙে, টেবিলের ওপর থেকে জিনিস ঠেলে মাটিতে ফেলে দেয়, আরও নানা রকম ছোটোখাটো উৎপাত করে, কিন্তু এর বেশি কিছু করতে পারে না। বিল্লি সাহেব বোধহয় সেই জাতেরই ভূত। ঘুরতে দেখলাম 9টা বেজে গেছে। এই পরিবেশের মধ্যে ঘুম যদিও সুদূর পড়া হতো, তবু লেপটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম। খুট! জানালার ছিটকিনি খুলে গেছে। পাল্লা দুটো আস্তে আস্তে খুলছে, সঙ্গে সঙ্গে দরজার কপাটও। আমি উঠে বসলাম। অমনি কানের কাছে খিসখিস হাসি, গায়ে কাঁটা দিয়ে উঠল। টর্চ হাতে নিয়ে ঘরের বাইরে গেলাম। দোরের সামনে পায়চারি করতে লাগলাম। কি করা যায়? জানলা দরজা বন্ধ করে লাভ নেই, যতবার বন্ধ করব ততবার খুলে যাবে। সারা রাত দরজা জানলা খোলা থাকলে নির্ঘাত নিউমোনিয়া কিংবা প্লুরিসি। ফিরে যাব, কিন্তু ফিরে গেলে শিবসদয় মাথা নেড়ে বললেন আমি আগেই বলেছিলাম। কবুতরি খিলখিল করে হাসবে। না, তার চেয়ে যেমন করে হোক এই ঘরেই রাত কাটাতে হবে। আবার ঘরে গিয়ে আপাত মস্তক লেপ মুড়ি দিয়ে শুলাম। শুয়ে শুয়ে শুনছি ঘরের মধ্যে একটা অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তার খসখস পায়ের শব্দ, কখনো কানের কাছে জঘন্য অশ্লীল হাসি। একবার গপ গপ শব্দ শুনে মুন্ড বার করে দেখি ঘরের কোণে পুজোটা কাত হয়ে পড়েছে। গপ গপ শব্দে জল বেরোচ্ছে। আমি আবার লেপ মুড়ি দিলাম। ঘণ্টাখানে কেটে গেল। ভূতের সংসর্গটা অনেকটা গা সওয়া হয়ে এসেছে। এইভাবে যদি রাতটা কেটে যায় বোধহয় একটু তন্দ্রাও এসেছিল। হঠাৎ চমকে উঠলাম। ছোট মালিক! মাথা বার করে দেখি কবুতরি। এতক্ষণ ভূতের কার্যকলাপ দেখে যা হয়নি, এবার তাই হলো। বুকটা ধড়াস করে উঠল। আমি কোনোই ভর দিয়ে উঠে বললাম, তুমি? তোমার এখানে কি দরকার? লণ্ঠনের আলোয় কবুতরির দাঁত ঝকঝক করে উঠল। সে বলল, ছোট মালিককে দেখতে এলাম। আমার গলাটা বুঝে এলো। বললাম, তোমার কি ভূতের ভয় নেই? কবুতরি খিলখিল করে হাসলো। এখানে চাপা সুরে কথা বলার দরকার নেই, বলল। মালিক কাছে থাকলে ভূতের ভয় কিসের? এই সময় চোখে পড়ল কবুতরির পিছনের ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ও কি বলে আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম। তারপর এক বিশ্রী কাণ্ড।
কবুতরি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি সম্মোহিত হয়ে দেখছি সে উঠবার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। প্রাণপণে শুধু চেঁচাচ্ছে, যেন একটা অদৃশ্য মূর্তির সঙ্গে ধস্তাধস্তি করছে। আমি আর থাকতে পারলাম না। এই অবস্থায় কি করা উচিত কি ছিল জানি না, কিন্তু আমি ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। দরজা তখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বাইরে এসে দেখলাম একটা লোক ছুটতে ছুটতে এদিকে আসছে। হলধর, হলধর এখানে কেন? এই প্রশ্ন তখন আসেনি মনে। পরে বুঝেছিলাম হলধর কবুতরীকে ঈদ ঘরে পৌঁছে দিতে এসেছিল, তারপর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাছে বসে অপেক্ষা করছিল। কি আছে বাবু, কি আছে? হলধর হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আমি কি বলবো, দরজার দিকে দাঁড়িয়ে শুধু আঙুল দেখিয়ে বললাম, কবুতরি। দরজা তখন বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে কবুতরির চিৎকার আর গোঙানির শব্দ আসছে। হলধর দরজার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমিও গেলাম। যে দরজা বন্ধ রাখা যেত না, সে দরজা এখন আর খোলা যায় না। দুজনে ধরে টানতে লাগলাম। অতি কষ্টে একটু একটু করে দরজা খুলল। দেখি লণ্ঠনটা উল্টে গিয়ে দপদপ করছে। কবুতরি লণ্ঠনের কাছে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমরা ঢুকতেই সে যেন ছাড়া পেল। তার চুল এলোমেলো, কাপড় ছিঁড়ে গেছে। সে এক পাগলের মতো চেহারা। সে উঠে চিৎকার করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। হলধর তার পেছনে পেছনে ছুটল। আমি কি করব ভাবছি, কানের কাছে সে অসভ্য বেয়াড়া হাসি শুনতে পেলাম। আমিও ছুটলাম। এই সময় ইলেকট্রিক বাতি কয়েকবার চিরিক মারিয়া জ্বলিয়া উঠিল। এতক্ষণ অন্ধকারের পর তীব্র আলোকে বড়দার মুখ ফ্যাকাশে দেখাইল। সে আলোর দিকে একবার চোখ তুলিয়া নিরাশ স্বরে বলিল, এই গল্প। দুদিন পর আমরা নীলমহল থেকে চলে এলাম। বেশি দিন থাকতে সাহস হলো না। নীলকর সাহেবরা গিয়েও যায়নি। তাদের মনের পাপ প্রেত মূর্তি ধরে এখনো সেখানে ঘুরে বেড়াচ্ছে। কবুতর সেই যে কোতঘর থেকে পালিয়েছিল তার তাকে দেখিনি। সে রাত্রে সে কি অনুভব করেছিল তাও জানা হয়নি। তবে যতটুকু চোখে দেখেছিলাম তা থেকে অনুমান করা শক্ত নয়। হিরণময় বাবুর দিকে চক্ষু ফিরাইয়া বলিল, অশ্লীল ভূত কেন বলেছিলাম বুঝতে পেরেছেন? হিরণময় বাবু আমাদের একটি করিয়া সিগারেট দিলেন, নিজে একটি ধরাইলেন, বলিলেন, খাসা গল্প, শুধু ভূত নয়, রসও আছে। তবে আলো নিবে না গেলে এতটা জমতো কিনা বলা যায় না। বলিয়া হো হো করে হাসিয়া উঠিলেন। হা 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 হা। শুনছিলেন নীলকর, বড়দার চরিত্রে সৌম্যদীপ, হিরণময়বাবু এবং হলধরের চরিত্রে দীপ ভট্টাচার্য, শিবসদয়ের চরিত্রে তুহিন পাল এবং কবুতরীর চরিত্রে দীপার্পিতা দাস। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।